বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। বেশি জোরে কথা বলবেন না, ওরা শুনতে পেয়ে যাবে। ওদের কান মানুষের কানের চেয়ে বেশি কিছু শুনতে পায় আপনার হৃৎপিণ্ডের ধুকপুকানি। গত পর্বে আপনিও শুনে ফেলেছেন ইনফমাউথের ইতিহাস। এখানকার বাসিন্দাদের গোপন কথা জ্যাডেক অ্যালেনের মুখে শুনতে চান? তারা কি করতে পারে হাইড্রা আর ড্রাগনের সন্তানরা? শুনতে থাকুন ইনফমাউথের ইশারার তৃতীয় এবং শেষ পর্ব। মিস্টার বস আজ রাতে ছাড়বে না। ইঞ্জিনে গন্ডগোল ধরা পড়েছে। অন্য কোনো বাস বা গাড়ি পাওয়া যাবে যেটা আরখান বা নিউবেরিপোর্টে যাবে? না, আপনাকে আজ রাত্রিটা ইনসমাউথেই কাটাতে হবে। আপনি গিলম্যান হাউসে কাটাতে পারেন। তার জন্য কথা আমি বলে দেব, ওরা আপনাকে স্পেশাল রেট দেবেন। I'm very sorry for your inconvenience, mister. এই অবস্থায় আর কিছুই করার থাকে না। আমি বাস থেকে নেমে হোটেলে ঢুকলাম। ক্লার্ক চোখ মুচকে আমাকে দেখল, তারপর জানালো, আপনাকে 428 নম্বর ঘরটা দেওয়া হচ্ছে। ঘরটায় জলের সাপ্লাই নেই, কিন্তু ওটা বেশ বড়। আপনি ভালো করে থাকতে পারবেন। আর আপনার ভাড়া পড়বে ওই $1। ঠিক আছে? আমি পেমেন্ট করে রেজিস্টারে সই করলাম। তারপর মাথা নিচু করে আর এক বিশদ বদনে অ্যাটেন্ডেন্টের পিছু পিছু ধূলি ধূসর সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে এগোলাম। ঘরটা যাচ্ছে তাই। আসবাবগুলো সব সস্তা এবং জঘন্য। এমনকি জানলা দিয়ে বাইরে তাকালে একটা নোংরা উঠান আর কিছু জলাজমি ছাড়া আর কিছুই দেখা যায় না। ঘরের বাইরে করিডোরের শেষ প্রান্তে একটা দুর্গন্ধযুক্ত মলিন নিভু নিভু আলো জ্বলার টয়লেট। থাকার এমন ব্যবস্থা দেখে মুষড়ে পড়াই স্বাভাবিক। নিজেকে উজ্জীবিত করার জন্য খাবারের সন্ধানে নিচে নামলাম। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে হোটেলের রেস্তোরাঁতেই ডিনার সারলাম। কপাল ভালো যে প্যাকেট আর টিনের জিনিসই ওখানে গরম করে খেতে দেওয়া হয়, নইলে ওই নোংরা শহরে লোকে যে কী খাবার খায় কে জানে। খাওয়া সেরে কাউন্টারের পাশ থেকে একটা খবরের কাগজ আর একটা পত্রিকা নিয়ে আমি নিজের ঘরে এলাম। দরজাটা বন্ধ করতে গিয়ে একটা ধাক্কা খেলাম, কারণ সেটাতে আটকানোর মতো কোনো তক্তা বা পাল্লা ছিল না। এই শহরের অনেক অকেজো জিনিসের মধ্যে ওটাও ভেঙে গেছে। এই ভেবে আমি ঘরের মলিন আলোটা জ্বাললাম। তারপর ম্যাগাজিনের শব্দছক সমাধান করতে ব্যস্ত হয়ে পড়লাম, যাতে ঘুমানোর আগে পর্যন্ত সময়টা ঠিকঠাক কাটে। অনেক চেষ্টা করেও কাগজে বা পত্রিকায় মন বসাতে পারলাম না। জ্যাডকের উপাখ্যানের কথা আর গিলম্যান হাউসের সেই ফ্যাক্টরির ইন্সপেক্টর কি শুনেছিলেন সেই নিয়ে ভাবনা দুয়ে মিলে আমার মাথায় নানা দুশ্চিন্তার জন্ম দিচ্ছিল। ঠিক কিসের ভয় যে আমাকে পেয়ে বসেছিল সেটা বলতে পারবো না, তবে সেই ভয়ের তাড়নাতেই দরজাটা ভালো করে দেখতে বাধ্য হলাম। কম আলোতেও বোঝা গেল একটা পাল্লা ছিল ওখানে। সম্প্রতি সেটাকে সরানো হয়েছে। ঘরের আগা পাঁচতলা খুঁজে জামা কাপড়ের আলমারিতে ওই একই মাপের একটা জিনিস পাওয়া গেল। ঘোরাঘুরি করার অঙ্গ হিসেবে আমাকে নিজের সঙ্গে কয়েকটা জরুরি জিনিস রাখতেই হয়। তেমনই একটা ছুরি কাম স্ক্রুড্রাইভার ছিল আমার কাছে। ওটা দিয়েই ওই দরজার অংশটাকে জায়গা মতো ফিট করলাম।
ঘরে আরও দুটো দরজা ছিল, সেগুলোকে বন্ধ করে নিশ্চিন্ত হলাম। আমি তখনও জামা কাপড় ছাড়িনি, বরং একেবারে সাজগোজ করেই শক্ত হয়ে ওই বিছানায় শুয়ে পড়েছিলাম। ইচ্ছে ছিল ঘুম না আসা অবধি হাবিজাবি যা পাই তাই পড়ব, কিন্তু সারাদিনের হাঁটাহাঁটির ফলে আলো জেলে পড়তে ইচ্ছে করছিল না। আবার যা শুনছি আর যা দেখছি তার ঠেলায় ঘুমও আসছিল না। এভাবে কতক্ষণ কেটেছিল জানি না, তবে হঠাৎ মনে হলো আমি যেন কোনো আওয়াজ শুনতে পাচ্ছি, যেন সিঁড়ি দিয়ে কেউ বা কারা সন্তর্পণে উঠে আসছে। উঠে বসলাম, কান পেতে কিছু শুনতে পেলাম না। নিজেকে এক প্রস্থ গালাগাল দিলাম উল্টো পাল্টা গল্প শুনে নার্ভকে উত্তেজিত করে তোলার জন্য। একবার মনে হলো লাইটটা জেলে আশপাশটা দেখলে ভালো হয় না? যদি ফাঁকা থাকে তাহলে মাথাটা একটু ঠান্ডা হবে। নিজেকে এও বোঝানোর চেষ্টা করলাম আমার কাছে টাকা পয়সা নেই, সেটা নিশ্চয়ই ইন্সমাউথের লোকেরাও বুঝতে পেরেছে। কিন্তু বিছানা ছেড়ে লাইটের সুইচ অবধি উঠে যেতে ইচ্ছে করছিল না, তাই বিছানায় চুপচাপ পড়ে রইলাম। সেজন্যই কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম ওই ফিসফিসানি আওয়াজটা আমি কল্পনা করিনি। সিঁড়ি দিয়ে সত্যিই কেউ উঠে এসেছে, এবং শুধু উঠে আসাই নয়, আমি বুঝতে পারলাম সে আমার ঘরের দরজার হাতল ঘুরিয়ে দরজাটা খুলতে চেষ্টা করছে। কিছুক্ষণ চেষ্টা করেও আমার ঘরের দরজাটা খুলতে পারল না হানাদার, সে যেই হোক না কেন। চাবির আওয়াজ শুনে বুঝলাম আমার পাশের ঘরে কেউ চাবি দিয়ে দরজা খুলে ঢুকলো। তারপর ওই ঘর থেকে আমার ঘরের দিকে আসার দরজাটাও খোলার চেষ্টা করা হলো, কিন্তু পাল্লাগুলোর জন্য সে গুড়েও বালি পড়ল। একই জিনিস হলো একটু পরে অন্য ঘর থেকেও। দরজা না ভেঙে আমার ঘরে ঢোকা যাবে না বুঝে লোকটা এবার চলে গেল। আমি প্রথমে করিডোরে, পরে সিঁড়ি দিয়ে তার সাময়িকভাবে প্রস্থানের শব্দ পেলাম, কিন্তু আমার পক্ষে নিশ্চিন্ত হওয়া অসম্ভব ছিল। তাছাড়া মন বলছিল এই শত্রুর সঙ্গে মুখোমুখি সংঘাতে নিরস্ত্র অবস্থায় আমার কোনোভাবেই জেতার সম্ভাবনা নেই, আমাকে পালাতে হবে। সামনের দরজা বা সিঁড়ি দিয়ে নয়, অন্য কোনো পথে, এখনই। আমার লক্ষ্য ছিল ব্যাগটা রেখে সির্ফ জরুরি জিনিসগুলো সঙ্গে নিয়ে পালানো। লাইটের সুইচ টিপলেও আলো জ্বলল না। বুঝতে পারলাম আমাকে ঘিরে ফেলা হয়েছে। আমি কি করব ভাবছিলাম, ঠিক তখনই নিচের তলায় বেশ কয়েকটা গলার আওয়াজ শুনতে পাওয়া গেল। সেগুলোর ওঠানামা থেকে সেটা গলার আওয়াজ বলেই আমার মনে হলো, তবে মানুষের গলায় ওই রকম আওয়াজ? বেশি ভাবার সময় ছিল না আমার কাছে। ফ্ল্যাশ লাইটের সাহায্যে নিজের পকেটে জরুরি কিছু জিনিস ভরে নিলাম। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সরকারি নিয়ম থাকা সত্ত্বেও হোটেলের কোথাও ফায়ার এস্কেপ নেই। লাফালে 3 তলার নিচের উঠোনে পড়ে হাড়গোড় ভাঙবেই। এদিক ওদিক তাকিয়ে বুঝলাম আমার থেকে 2টো ঘর পরে একটা জানলা দিয়ে লাফালে পাশের বাড়ির নিচু আর ঢালু ছাদের নাগাল পাওয়া যেতে পারে, কিন্তু ওই ঘর অবধি আমি যাব কিভাবে? করিডোরে বেরোনো যাবে না, কারণ তাহলেই নিচে আমার শত্রুরা আওয়াজ পেয়ে যাবে। একমাত্র উপায় হলো ঘরের মাঝের দরজাগুলো। সেগুলো যদি এমনি বন্ধ থাকে তাহলে ধাক্কা দিয়ে ভাঙা যাবে, কারণ হোটেলের তো সব কিছুই জরাজীর্ণ। কিন্তু আমার মতো করে সেগুলোতে যদি কেউ পাল্লা লাগিয়ে থাকে, ওসব ভেবে লাভ নেই। আর এই কাজ নিঃশব্দেও করা যাবে না, তাই আমাকে আমার গতির ওপরেই নির্ভর করতে হবে, যাতে আমার শত্রুরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক ঠিক দরজা খোলার আগেই আমি গিলম্যান হাউস থেকে বেরিয়ে পড়তে পারি। আমি জানতাম আমার পরিকল্পনা সফল হবার সম্ভাবনা খুবই কম, আর তাছাড়া মোটামুটি অক্ষত দেহে পাশের বাড়ির ছাদে পৌঁছতে পারলেও নিচে নামা বেশ কঠিন।
নেহাত বাড়িগুলো একেবারে পরিত্যক্ত বলে মনে হচ্ছিল। গোটা এলাকাতেই খুব বেশি জনপ্রাণী আছে বলে মনে হয় না। তাই যা থাকে কপালে ভেবে আমি তৈরি হলাম। অন্ধের মতো ঠিক করলাম শহর ছেড়ে বেরোনোর সেরা রাস্তা হবে দক্ষিণ দিকে। আর সেই পথে যে কি কি বিপদ আসবে সেই নিয়ে ভাবিনি, কারণ ভেবেও কোনো লাভ হবে না। আমি আওয়াজ না করে একটা আলমারিকে নিজের দরজার সামনে আনলাম, যাতে ওটা ভাঙতে একটু বেশি কষ্ট হয়। দক্ষিণমুখ যে ঘরটা আমার লাগোয়া, সেটার দরজাও পরীক্ষা করে বুঝলাম ওটা আমার দিক থেকেই খোলে। ওটা ভেঙে পাশের ঘরে যাওয়ার চেষ্টা করে লাভ নেই, বরং ওটার সামনে আমার খাটটা যথাসম্ভব নিঃশব্দে এনে রাখলাম। উল্টো দিকের ঘরের দরজাটা ওই দিকে খোলে, চাপ দিয়ে সেটাই বুঝতে পারলাম। ওটা পাল্লা দিয়ে আটকানো আছে, কিন্তু তবু এটা আমার কাছে স্পষ্ট হলো আমাকে ওইখান দিয়েই বেরোতে হবে। প্রথমে পাশের ঘর, সেখান থেকে তার পাশের ঘর, সেখান থেকে পাশের বাড়ির ছাদ, সেখান থেকে পেইন স্ট্রিট, আবার সেখান থেকে ওয়াশিংটন স্ট্রিট। দমকলের দফতরটা সারা রাত খোলা থাকতে পারে, তাই সেটাকে পাশ কাটাতে হবে, নইলে আমায় কেউ দেখে ফেলবে। আকাশে চাঁদ উঠেছিল। সেই আলোয় বাইরে নিচু আর নোংরা ছাদের সাথে সমুদ্র ঝকমকিয়ে উঠছিল। তার ওপাশে ম্যানুক্সটের খাত, পরিত্যক্ত কারখানা, ভাঙাচোরা রেল স্টেশন, জং ধরা আগাছায় ঢাকা রেল লাইন। ঝোপঝাড়ে ভরা জমি শেষ হলেই শুধু জলা। এগুলো ওই সাদা আলোয় কেমন যেন রহস্যময় লাগছিল আমার। আর খেমের দিকে যাওয়ার কোনো রাস্তাই আমি দেখতে পাচ্ছিলাম না। তবে উত্তরে ইনসুইচের দিকে রাস্তাটা বেশ পরিষ্কার দেখতে পেলাম। এক মুহূর্তের জন্য আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি উত্তর দিকে যাওয়াই ঠিক হবে? এর বেশি কিছু ভাবার সুযোগ পেলাম না, কারণ তখনই আমার কানে এলো একটা অন্যরকম শব্দ, একটা ভারী পায়ের শব্দ, যা সিঁড়ি দিয়ে উঠে আসছে। তার পেছনে একটা গুঞ্জনও উঠছে, যেন বেশ কিছু লোক উত্তেজিতভাবে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে কাউকে। কিন্তু পরেই আমার ঘরের দরজায় একটা জোরালো নক করলো কেউ। কয়েক সেকেন্ডের জন্য আমি একেবারে অনড় হয়ে গেলাম। পর মুহূর্তেই একটা তীব্র আষ্টে গন্ধে আমার গা গুলিয়ে উঠল। ওতেই আমার মাথা আবার কাজ করতে শুরু করলো। দরজায় আওয়াজ আরো জোরালো হলো। বুঝতে পারলাম ভাবাভাবি পরে হবে, এখন চাই অ্যাকশন। উত্তর দিকের দরজার পাল্লা সরিয়ে নিজের পুরো জোর দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করলাম। আমার বিশ্বাস ছিল যে দারুণ জোরে দরজাটা পেটাচ্ছে, তার আওয়াজেই আমার দরজা ভাঙার শব্দ ঢাকা পড়ে যাবে। সর্বাঙ্গ কালশিটে পড়ে গেল, তাও আমি ধাক্কা মারা ছাড়লাম না। তারই পুরস্কার হিসেবে সশব্দে দরজাটা ভেঙে পড়ল ও পাশে। মুশকিল হলো আওয়াজটা এতই জোরালো ছিল যে আমার শত্রুরাও চট করে বুঝে ফেলল কি ঘটেছে। আমার ঘরের দরজায় এবার প্রায় তুড়মুড় শুরু হলো। পাশাপাশি আমি চাবি ঘোরানোর আওয়াজ পাচ্ছিলাম। আগেই আমার দক্ষিণের ঘরটাতেই ঢুকলো একটা দল। তারপর সেদিক থেকে শুরু হলো খোলা বা ভাঙার চেষ্টা। প্রায় লাফিয়ে যে ঘরে আমি ঢুকেছিলাম সেটার পাল্লাটা আটকালাম। মনে মনে নিজেকে ধন্যবাদ দিচ্ছি যে দুটো দরজাকেই আলমারি আর খাট দিয়ে একটু দুর্ভেদ্য করে রেখেছি বলে। কিন্তু তখনই দারুণ হতাশায় আমার মনটা প্রায় ভেঙে গেল। এই হোটেলে আমার অন্তিম গন্তব্য যে ঘরটা, সেই ঘরটার দরজায় চাবি আটকানোর আওয়াজ পেলাম আমি। তখনও আমি ওই ঘরে যাওয়ার দরজাটা খুলতে পারিনি। যদি পাল্লা দেয়া নাও থাকে তাও এটা ভাঙতে আমার কিছুটা সময় লাগবেই। কিন্তু তার মধ্যে যদি ওই ঘরে ঢুকে পড়ে আমার শত্রুরা, যে ঘরে এখনো আমি আছি সেটাতে তো জানলাও নেই, তাহলে একরকম গা ছাড়া ভঙ্গিতেই আমি পাশের ঘরে যাওয়ার দরজাটা আলগাভাবে ঠেললাম। দরজাটা খুলে গেল। আমি কিচ্ছু ভাবিনি। যখন আমি ওই ঘরে ঢুকেছি তখন করিডোরের দিক থেকে দরজাটাও খুলে যাচ্ছে। তবে যে ওটা খুলছিল সে বোধহয় ভাবতে পারেনি আমি ইতিমধ্যে ওখানে এসে যাব। তাই আমি দরজাটার উপরে প্রায় ঝাঁপিয়ে পড়ে ওটাকে ঠেলে বন্ধ করে দিলাম। তখনও সে বাধা দিতে পারেনি।
দরজা বন্ধ করে দিয়ে পাল্লাটা টেনে দিলাম। তারপর খাট আর আলমারি টেনে দুটো দরজাকেই দুর্বেদ্ধ করলাম। দুটো দরজার ওপরে ক্রমাগত হামলা শুরু হয়ে গিয়েছিল। তবে আমি জানতাম লাইনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলে আমি পেন স্ট্রিটে পৌঁছতে পারব। পাশের বাড়ির ছাদটা এমন ঢালু যে ওটাতে লাফালে পা পিছলে যেতে পারে। একটু ভেবে আমি একটা জানালা বাছলাম। সেখান থেকে লাফিয়ে একটু ছাদে পড়ে একটা ভাঙা স্কাইলাইট পাওয়া যাবে। ওটাই আমার পক্ষে নিচে রাস্তায় পৌঁছানোর সবচেয়ে সহজ পথ। আমি লাফ দিলাম। ঘরটা ভালোভাবে দেখে বুঝলাম আমার ভাগ্য সত্যি ভালো। জানলার উপরে ভারী পর্দা আর পর্দা ঝোলানোর স্ট্যান্ড আছে। জানলাটাকে বাইরে খুলে রাখার জন্য ছিটকিনির মতো আংটাও আছে বাইরের দেওয়ালে। ততক্ষণে ঘরের দরজার কাঠ ভেঙে পড়েছে, কিন্তু খাট আলমারি আমার শত্রুদের ঠেকিয়ে রেখেছে। সেই অবস্থায় মাথা ঠান্ডা রেখে আমি পর্দা সমেত স্ট্যান্ড টেনে নামলাম। সেটাকে বাইরের আংটায় খুঁজে আমি নিচে নামার মতো একটা দড়ির সিঁড়ি টাইপের জিনিস বানালাম। তারপর ওটা ধরে ঝুলে পাকাপাকিভাবে ছাড়লাম। আমি খাড়া ছাদে লাফিয়ে নামলেও ভারসাম্য রাখতে পেরেছিলাম। দেখলাম ঘরের জানলা অবধি তখনও পৌঁছতে পারিনি কেউ। তবে দূরে অর্ডার অফ ডেকন আর অন্য চার্চগুলোতে আলো জ্বলছে। স্কাইলাইট থেকে লাফিয়ে নিচে ধুলো আর ইট পাটকেলের ভাঙা স্তূপের ওপরে পড়লাম আমি। তবে আমার হাত পা ভাঙেনি। স্কাইলাইটের আলোয় ঘড়ি দেখে বুঝলাম রাত 2টো বাজে। পেন স্ট্রিটের দিকে যাবার দরজাটা খুঁজে পেলাম আমি। তবে ওই দিকে আমি আর পা বাড়ালাম না, বরং উল্টো দিকের অন্ধকার চাতাল দিয়ে ওয়াশিংটন স্ট্রিটে যাওয়াই আমার কাছে বেশি নিরাপদ বলে মনে হলো। চাতালে চাঁদের আলো তখনও পৌঁছায়নি, তবে অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল। ওয়াশিংটন স্ট্রিটের দিকে পরপর বেশ কয়েকটা দরজা আধভাঙা বা খোলা ছিল। আমি তাদেরই একটা দিয়ে ঢুকে দেখলাম একটা অন্ধকার হল ঘরে দাঁড়িয়ে আছি। কিন্তু রাস্তার দিকে দরজাটা দেখলাম একেবারে তক্তা পেরেক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশের দরজাটা দিয়ে বেরোনোর চেষ্টা করতে যাব বলে আমি আবার চাতালের দিকে আসছিলাম, কিন্তু বেরোনোর মুহূর্তেই থেমে গেলাম। গিলম্যান হাউস থেকে বেরিয়ে আসছে বড় একটা দল। চাঁদের আলো না এলেও সেই দলের লোকজনদের চেহারা বোঝা যাচ্ছে। তবে তার চেয়েও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আলখাল্লা দিয়ে সর্বাঙ্গ ঢাকা অদ্ভুত গরনের শিরোনাস্ত্র পরে থাকা একজনের চেহারা। প্রায় দম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। ওদের ভাবসাব দেখে মনে হলো আমি কোথায় আছি সেই সম্বন্ধে ওদের কোনো ধারণা নেই। তবে চাতালে বেরোনো যাবে না। কিন্তু এই অন্ধকার হল ঘরেও কি আমি নিরাপদ? ওই প্রাণীটির শরীর থেকে বেরিয়ে আসা আষ্টে গন্ধের ঢেউ আমার মাথা ঘুরিয়ে দিচ্ছিল। ওখানে আর কিছুক্ষণ থাকলে আমি অজ্ঞানী হয়ে যেতাম। হঠাৎ খেয়াল হলো একটা জানলায় লাগানো বোর্ডের নিচটা ফাঁক হয়ে আছে। ঝটফট ওখানে গিয়ে আমি কাজে লেগে পড়লাম। গোটা 2 পেরেক খুলে গিয়েছিল ইতিমধ্যেই। আমার চেষ্টায় আরও একটা খুলে গেল। নিঃশব্দে তক্তাটা সরিয়ে আমি জনমানবহীন ওয়াশিংটন স্ট্রিটে বেরিয়ে এলাম। তারপর তক্তাটা সযত্নে বরং আগের চেয়ে একটু ভালোভাবেই ফিট করে দিলাম। আমি দক্ষিণ দিকে এগোতে লাগলাম। ততক্ষণ বহু দূরে আমি গুঞ্জনের শব্দ শুনতে পাচ্ছিলাম। বুঝতে পারছিলাম আমাকে খুঁজে বের করার জন্য অনেকগুলো দলকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। কিছু আওয়াজ শহরের দক্ষিণ দিক থেকেও আসছিল। তবে আমি ওই নিয়ে মাথা ঘামাইনি। আমি জানতাম এই শহরে এত ফাঁকা আর ভাঙা বাড়ি আছে, আমি ওদের নজর এড়িয়ে চলতে পারবো। রাস্তায় কোনো আলো জ্বলছিল না। এটা অন্য সময় হলে বাজে লাগতো, তবে
তখন অন্ধকারই আমার কাছে খুব জরুরি ছিল। ভাঙাচোরা বাড়িগুলোর গা ঘেঁষে যত দ্রুত সম্ভব আমি হাঁটছিলাম। আমার চেহারা উস্কো খুস্কো হলেও এমন কিছু অস্বাভাবিক ছিল না যা দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে আমি ঝুঁকি নিতে চাইছিলাম না। বেচ স্ট্রিটের কাছে দুজনকে আসতে দেখলাম, যাদের হাঁটাটা ঠিক স্বাভাবিক ছিল না। আমি তৎক্ষণাৎ পাশের একটা ভাঙা দরজার আড়ালে আশ্রয় নিলাম। কিন্তু এরপরেই এলো একটা চওড়া জায়গা, যেখানে ইলিয়ট স্ট্রিট আর ওয়াশিংটন স্ট্রিট কাটাকুটি খেলছে। নকশা দেখেই বুঝতে পেরেছিলাম এইটাই হবে সবচেয়ে বিপজ্জনক জায়গা, কারণ এখানে চাঁদের আলো পড়বে একেবারে সোজাসুজি। কাছে পিঠে কোনো বাড়ি ঘর না থাকায় আমার পক্ষে লুকোনোও সম্ভব ছিল না। আবার জায়গাটাকে এড়িয়ে যেতে গেলেও এত ঘুরতে হবে যার জন্য অন্য বিপদ হতে পারে। আমি স্থানীয় মানুষদের হাঁটার ভঙ্গি অনুকরণ করে যথাসাধ্য স্বাভাবিকভাবে জায়গাটা দিয়ে হাঁটলাম। কিভাবে এবং কোন উদ্দেশ্য নিয়ে শহরে এত রাতেও আলোড়ন চলছে বুঝতে পারছিলাম না। যদি আমাকে খুঁজে বের করাই এসবের লক্ষ্য হয় তাহলে অন্যরকম হতো ব্যাপারটা। তবে আমি শহরটা ছেড়ে শুধু বেরোতে চাইছিলাম। আমি জানতাম ধুলোয় আমার পায়ের দাগ থেকে সহজেই বোঝা যাবে আমি গিলম্যান হাউসের চৌহদ্দি ছেড়ে বেরিয়ে এসেছি। তাই আমার পেছনে একটা বড় দলের লেগে পড়া সির্ফ সময়ের অপেক্ষা। আমি বিনা ঝামেলায় জায়গাটা পার হচ্ছিলাম। ওখানে একটা পার্ক আছে, যেটা দিনের বেলায় সেভাবে খেয়াল করিনি, কিন্তু চাঁদের আলোয় ওই নিষ্প্রাণ সবুজটুকু অন্যরকম হয়ে উঠেছিল। ওখান থেকে একদিকে টাউন স্কোয়ার, শুনতে পাচ্ছিলাম সেদিক থেকে একটা জোরালো গুঞ্জন শুরু হয়েছে। ভাবছিলাম ওদিক থেকে যদি কেউ এই দিকে তাকায় তাহলে ধুধু ফাঁকা রাস্তায় আমাকে একেবারে স্পষ্ট দেখে ফেলবে। সন্দেহ হতেই পারে কারোর তখন, কিন্তু এই দুশ্চিন্তার পৃথিবী থেকে দুদণ্ডের জন্য সরিয়ে নিল সমুদ্র। চাঁদের আলোয় তার রূপালী সৌন্দর্য দেখে আমি সব ভুলে গেলাম। অলসভাবে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম জানি না। তবে আমার খেয়াল চুরমার হলো অন্য একটা জিনিসই। দূরে ডেভিল স্লিফের কালো রেখার ওপরে কয়েকটা আলোর ঝলক দেখলাম। বিদ্যুতের মতো আমার খেয়াল হলো কি ভয়ানক বিপদের মধ্যেই রয়েছি আমি। না থেকেই আমার নজর ঘুরে গেল স্কোয়ার লাগোয়া গিলম্যান হাউসের দিকে। গিলম্যান হাউসের ছাদ থেকে বেরিয়ে এলো কয়েকটা আলোর ঝলক। আমার জ্ঞানগম্যি খুব একটা বেশি নয়, তবে এটা যে সিগন্যাল বিনিময় হলো সেটুকু বোঝার ক্ষমতা আমার ছিল। কিসের সিগন্যাল সেটা নিয়ে মাথা না ঘামিয়ে আমার তখন কাজ ছিল নিজেকে সামলানো। আমার শরীর, মন, প্রকৃতি প্রবলভাবে বলছিল পালাও পালাও, কিন্তু আমি জানতাম দৌড়তে গেলেই আমি ধরা পড়ব শত্রুদের হাতে। সেই ঘষ্টে ঘষ্টে হাঁটা, ছোট ছোট মাঝামাঝি ভঙ্গিতে এগোনোর অবস্থা আমি ব্যাখ্যা করতে পারবো না। তবে তার মধ্যেও ডেভিল স্লিফের দিকে আমাকে নজর রাখতে হচ্ছিল। মন বলছিল নরকের ওই দরজা দিয়ে আজ রাতে বিশেষ কেউ উঠে আসতে পারে। হয়তো হয়তো আমার খোঁজে। লনের মতো ঘেরা জায়গাটা পার হয়ে আমি স্বাভাবিকভাবেই যাচ্ছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমি একটা জিনিস দেখতে পেলাম। রিফ আর সমুদ্র তটের মধ্যে জল ফাঁকা নয়, সেখান থেকে জেগে উঠেছে অজস্র মাথা। কিন্তু তাদের গড়ন আর যে ভঙ্গিতে তারা সাঁতরে আসছে, এটা স্পষ্ট যে তাদের মধ্যে কেউ মানুষ নয়। আমি পাগলের মতো দৌড়ালাম। একটা ব্লক পেরিয়ে বুঝলাম আমার সন্ধানে একাধিক দল বেরিয়ে পড়েছে। ফেডারেল স্ট্রিট ধরে দক্ষিণে এগোলাম যত দ্রুত সম্ভব। আওয়াজ পেতেই একটা ভাঙা বাড়িতে ঢুকে পড়লাম। বাইরে থেকে আসা হইচই
কয়েকটা গাড়ির এদিকে ওদিকে যাওয়ার গর্জন, এগুলো বুঝতে পারছিলাম ইন্সমাউথ থেকে বেরোনোর সব রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। দারুণ হতাশায় আমার শরীর মন প্রায় নুয়ে পড়ছিল। মনে হচ্ছিল তাহলে এখানেই কি আমি শেষ হব? ইন্সমাউথের এই ভাঙা বাড়িটাই কি আমার জীবনের শেষ স্টেশন? অন্ধকার রাতে বিদ্যুৎ ঝলসালে যেমন কিছু সাদা আর স্পষ্ট হয়, ঠিক সেইভাবেই আমার চোখের সামনে ভেসে উঠল রেলিংয়ের দিকের ব্রাঞ্চ রেল লাইন। পাথর, ঘাস, আগাছা আর কাঁটা তারে ভরা ওই লাইনটা দিয়ে শহর ছেড়ে পালানোর কথা তো কেউ ভাবে না। তাই হয়তো ওই রাস্তাটা বরাবর পাহারা থাকবে না। হোটেলের জানলা দিয়ে যা দেখেছি তাতে এটা স্পষ্ট যে রোলি যাওয়ার রাস্তা ওঠা বা গিলম্যান হাউসের মতো উঁচু বাড়ি থেকে রেল লাইনটা অনেক দূর অবধি স্পষ্টভাবে দেখা যায়। কিন্তু আমি যদি রেল লাইনের পাশের ঝোপঝাড় দিয়ে হামাগুড়ি দিয়ে এগোই তাহলে হয়তো। সাবধানে ফ্ল্যাশ লাইট চালিয়ে নকশাটা দেখলাম। আমি বুঝতে পারলাম ব্যাসবন স্ট্রিট দিয়ে সোজা গিয়ে তারপর লাফায়েত স্ট্রিট ধরে এগোতে হবে আমাকে, তারপর বেটস, অ্যাডামস এবং সব শেষে বাঙ্ক স্ট্রিট ধরে এগোলে আমি নদী খাতকে এক পাশে রেখে পরিত্যক্ত রেল স্টেশনটায় পৌঁছাবো। এভাবে গেলে আমি ওই খোলা জায়গাটা আর সাউথ স্ট্রিটের বিশাল চওড়া এলাকাটা এড়িয়ে যেতে পারবো। এই ভেবে আমি তখনই বেরিয়ে পড়লাম। ফেডারেল স্ট্রিট থেকে আওয়াজ আসছিল প্রচণ্ড জোরে। রাস্তার মোড় ঘুরতে গিয়ে বুঝলাম যে বাড়িটায় আমি সাময়িক আশ্রয় পেয়েছিলাম সেটার কাছেই আলো নিয়ে একটা দল ঘোরাঘুরি করছে। ব্যাসবন স্ট্রিটের কোণে একটা বাড়ির জানলার পর্দা দেখে বুঝলাম সেখানে লোকজন থাকে, তবে বাড়িটা অন্ধকার ছিল। আমি নির্বিঘ্নে জায়গাটা পেরিয়ে এলাম। ভাঙা বাড়িগুলোর ছায়ায় নিজেকে মিশিয়ে এগোনোর সময় বেশ কয়েকটা দলকে দেখলাম ইলিয়ট স্ট্রিট হয়ে ইটস উইচের দিকে যাওয়ার রাস্তাটায় উঠতে। একটা দল কাছে আসা মাত্র আষ্টে গন্ধে আমার মাথা ছিমছিম করে উঠল। সেই দলের দুজনের সর্বাঙ্গ আলখাল্লায় ঢাকা ছিল। একজনের মাথায় উঁচু গয়না বা মুকুট চাঁদের আলোয় ঝকঝক করছিল। তবে আমার আতঙ্কের মাত্রাটা বেড়ে গিয়েছিল একটাই কারণে। মনে হচ্ছিল আলখাল্লার আড়ালে ওই প্রাণী দুটো হাঁটছে না, থপথপিয়ে লাফাচ্ছে। আশপাশটা ফাঁকা হয়ে গেলে আমি লাফায়েত স্ট্রিট আর ইলিয়ট স্ট্রিট প্রায় দৌড়েই পেরোলাম। সাউথ স্ট্রিট এড়ানো অসম্ভব বুঝে আমি চেষ্টা করলাম আগের মতোই ঘষ্টে জায়গাটাকে পেরোতে। আমার কপাল খুবই ভালো ছিল, টাউন স্কোয়ারের দিক থেকে কোনো দল সেই মুহূর্তে আসেনি, নইলে যে কি হতো ভগবানই জানেন। জায়গাটা নিরাপদে পেরিয়ে আমি আবার জলের ধারে এসে পড়লাম। আপ্রাণ চেষ্টা করেও আমি অন্যদিকে নজর সরাতে পারলাম না। সমুদ্র আমার নজর আবার টেনে নিল। না, সমুদ্রে কোনো জাহাজ ছিল না, তবে একটা দাঁড় টানা নৌকাকে আমি দেখলাম পরিত্যক্ত জেটিগুলোর দিকে যেতে। মনে হলো নৌকায় কেউ বা কিছু একটা জিনিস ঢাকা দিয়ে রাখা হচ্ছে। যারা দাঁড় টানছিল তাদের চেহারায় একটা অদ্ভুত বিভৎসতা ছিল। নৌকার আশেপাশে বেশ কিছু সাঁতারুকেও দেখলাম। দূরে ডেভিলস রিফে তখনও একটা মৃদু কিন্তু স্থির আলো জ্বলছিল। আলোটার রং আমার কাছে অজানা। উল্টো দিকে গিলম্যান হাউসও তখন একেবারে অন্ধকার। রাস্তাটা পুরোপুরি পার হওয়ার আগেই জোরালো গুঞ্জন শুনলাম। দেখলাম উত্তর দিক থেকে ওয়াশিংটন স্ট্রিট ধরে একটা বড় দল এগিয়ে আসছে। চাঁদের আলো খুব স্পষ্ট ছিল বলেই লোকগুলোর চেহারার বিকৃতি আমার নজর এড়ালো না। শুধু মুখের গড়ন নয়,
কয়েকজনের শরীর দেখে মনে হচ্ছিল তারা বাঁদর আর ব্যাঙ দুটোর মিশ্রণে যেন সৃষ্টি হয়েছে। ওই দলেই আমি আল খাল্লা পরা, মাথায় টায়ারা চড়ানো একজনকে দেখলাম। মনে হলো এই দলটাই গিলম্যান হাউসে গিয়ে আমার সন্ধানে হানা দিয়েছিল। ঠিক তখনই একজন আমার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য আমি ওখানেই থমকে গিয়েছিলাম, তবে মাথা ওই অবস্থাতেই কাজ করছিল। যথাসাধ্য স্বাভাবিকভাবে একজন স্থানীয় লোকের মতোই আমি হেঁটে জায়গাটা পেরোলাম। আমার নকল বেশি নির্ঘাত জবরদস্ত ছিল, কারণ দলটা আমাকে উপেক্ষা করে নিজেদের মধ্যে কোনো বিজাতীয় ভাষায় কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। অন্ধকারে আমি আবার ছোট আর হাঁটার মাঝামাঝি গতিতে এগোতে থাকলাম। পেজ স্ট্রিটের দুটো বাড়ি দেখে বুঝলাম তাতে লোক থাকে, তবে আমার নিঃশব্দ পদসঞ্চারে কারোর ঘুম ভাঙেনি। অ্যাডাম স্ট্রিটে পৌঁছে আমি নিজেকে একটু নিরাপদ বলে মনে করছিলাম, কিন্তু তখনই একটা বিপর্যয় হতে যাচ্ছিল। একটা অন্ধকার দরজা থেকে একজন বেরিয়ে এসে একেবারে আমার সামনে পড়েছিল। আবার ভাগ্য প্রসন্ন হল। লোকটা মদের নেশায় এমনই টলমলো অবস্থায় ছিল যে ও আমার উপস্থিতি টের পাওয়ার আগেই আমি ব্যাংক স্ট্রিটের ভাঙা গুদামগুলোর কাছে গিয়ে পৌঁছালাম। নদী ঘাটের পাশের রাস্তাটা তখনও একেবারে শুনশান। জলের গর্জনে আমার পায়ের শব্দ চাপা পড়ে যাচ্ছিল। গুদামগুলোর অন্ধকারে কি থাকতে পারে ভাবলে হয়তো হাত পা অচল হয়ে যেতে পারে ভেবে আমি মাথাটা ফাঁকা রাখার চেষ্টা করছিলাম। স্টেশনটার আলো ছায়া ধ্বংসস্তূপে আমি দাঁড়ালাম না, সোজা রেল লাইন ধরে এগোতে শুরু করলাম। জং ধরা লাইনগুলো ঠিক থাকলেও তাদের মাঝের পাটাতন আর জয়েন্টগুলো খুলে এসেছিল। ওই রকম লাইন ধরে হাঁটা ভয়ানক বিপজ্জনক, কিন্তু এই অবস্থায় ওসব ভাবার অবকাশ ছিল না। নিচু হয়ে নদী খাত একপাশে রেখে আমি রেল লাইনের উপর হাঁটতে হাঁটতে রেল ব্রিজটার কাছে এসে পৌঁছালাম। যদি রেল ব্রিজটা আমার শরীরের ভার নেওয়ার মতো অবস্থায় থাকে তাহলে আমি ওটা পেরিয়ে যাব ওই দিকে, নইলে আমাকে একটা রাস্তা খুঁজতেই হবে ওদিকে যাওয়ার। চাঁদের আলোয় যতদূর বুঝলাম তাতে সামনের দিকে কয়েকটা জয়েন্ট আমার ভার নেওয়ার অবস্থায় ছিল। কিছুটা এগিয়ে আমাকে ফ্ল্যাশ লাইট জ্বালাতেই হলো, তাতে আবার একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। ফ্ল্যাশ লাইটের আলোয় বাদুড়ের একটি বিরাট দল বিরক্ত হয়ে ব্রিজের ছাদ থেকে নেমে আসে। তাতে চমকে গিয়ে আমি আরেকটু হলেই ব্রিজ থেকে নিচে পড়ছিলাম। শেষ অবধি আমার কিছু হয়নি। সাবধানে জয়েন্টে পা রেখে কয়েক জায়গা লাফিয়ে ভাঙা অংশ পেরিয়ে আমি যখন ওপাশটায় পৌঁছে চাঁদের আলোয় দাঁড়ালাম, তখন এক মুহূর্তের জন্য নিজেকে বেশ নিরাপদ বলে মনে হলো। রিভার স্ট্রিটের একধার দিয়ে গিয়েছিল রেল লাইন। কিছুটা এগিয়েই আমি বুঝলাম ইন্সমাউথের ওই ভয়ানক আষ্টে গন্ধের এলাকা ছাড়িয়ে আমি সত্যিকারের গ্রামীণ এলাকায় ঢুকছি। কাঁটা আর ঝোপঝাড়ে আমার পোশাক ছিঁড়ে যাচ্ছিল ঠিকই, তবে আমি জানতাম রেলি রোড থেকে তাকালেই আমাকে দেখা যাবে, যদি না এই ঝোপঝাড়ে আমি লুকিয়ে থাকি। একটু পরেই জলাজমি শুরু হলো। তার পাশ দিয়ে যেতে যেতে এক জায়গায় রেল লাইনটা নিচু একটা খাতের মধ্যে দিয়ে গেছে। জায়গাটা কাঁটা গাছ আর বুনো লতায় ভর্তি। আমি আবার নিজের ভাগ্যকে ধন্যবাদ দিলাম, কারণ রেলি রোড ওই জায়গাটা একেবারে লাগোয়া। নিচু খাতের মধ্যে দিয়ে জায়গাটা পেরিয়ে গেলে রেলি রোড এবং নজরদারদের থেকে দূরে চলে যেতে পারবো আমি। জায়গাটা ঢোকার আগে আমি পেছনে তাকালাম। না, কেউ আমাকে অনুসরণ করছে না। এক মুহূর্তের জন্য ইন্সমাউথের ভাঙাচোরা বাড়িগুলোর দিকে আমার চোখ গেল। মনে হলো অভিশপ্ত হলেও এক সময় শহরটা সত্যি খুব সুন্দর ছিল। চোখ নামাতে গিয়ে এই অত্যন্ত অসুন্দর কিছুতে আমার চোখ আটকে গেল। দক্ষিণে আমি একটা নাড়াচাড়া দেখতে পেলাম।
অত দূর থেকে জিনিসটাকে দেখা যাচ্ছে না, এর একটাই অর্থ হয় একটা বিশাল বড় দল আমার পিছু নিয়েছে। সেনাবাহিনীর কোনো ইউনিট নয়, বরং অদ্ভুত কিমাকার জন্তুদের একটা বিশাল দলের কথাই মনে হলো আমার। তাদের উঠে নেবে এগোনো আর গর্জন, ঘুঁত ঘুঁত এসব শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। তাহলে কি ইন্সমাউথের সেই প্রাচীন বাসিন্দা, যাদের লুকিয়ে রাখা হয় লোকেদের নজর থেকে, তারাই আমার পিছু নিচ্ছে? কিন্তু এরা এইসব কি তাহলে মাটির নিচে, সুড়ঙ্গে বা গর্তে বা অন্য কোথাও লুকিয়েছিল? ডেভিলস ব্রিজ থেকে হানা দিয়েছে এই বিরাট বাহিনী। কি চায় ওরা? সবচেয়ে বড় কথা, তাহলে রাস্তাগুলোতেও কি নজরদারি শুরু হবে? কিন্তু ওই নিচু জায়গা দিয়ে নিঃশব্দে সন্তর্পণে এগিয়েছিলাম। হঠাৎ আষ্টে গন্ধের একটা ঢেউ আমার নাকে এসে লাগলো। তাহলে কি হাওয়ার দিক বদলালো? নিশ্চয়ই তা নয়, কারণ গন্ধই শুধু নয়, ততক্ষণে শব্দরাও আমার কানে এসে পৌঁছেছে। বুঝতে পারলাম রেলি রোড ধরে একটা দল এগোচ্ছে। যেহেতু রেলি রোড রেল লাইনকে প্রায় ছুঁয়ে আবার পশ্চিম দিকে গেছে, তাই দলটা আমার সামনে দিয়েই যাবে। ঘুঁত ঘুঁত আওয়াজের পাশাপাশি একটা অন্যরকম শব্দ আমার কানে আসছে, যেন কোনো একটা প্রাণী থপ থপ করে এগোচ্ছে। মনে হলো আমি যে বিরাট বাহিনীর অস্তিত্ব টের পেয়েছি, তাতেও যেন এমনই কেউ বা কিছু আছে। কিন্তু নিচু ঝোপ আর বালিতে প্রায় নিজেকে গুঁজে দিয়ে সেই মুহূর্তে শুধু আমি একটা কথাই ভাবছি, ভাগ্যিস জন্তু জানোয়ার ইন্সমাউথের বাসিন্দাদের পছন্দ করে না, নইলে যদি একটা কুকুর ওই দলে থাকতো, তাহলে এতক্ষণে আমার খেল খতম হয়ে যেত। অবশ্য এই সাংঘাতিক গন্ধের মধ্যে কুকুরের নাকও কাজ করতো কি? দলটা আমার সামনে একটা খোলা জায়গা দিয়ে পার হলো। চাঁদের আলোয় লোকগুলোর দিকে তাকিয়ে আমার গা খিনখিন করছিল। এটা যদি ইন্সমাউথের বাসিন্দাদের অন্তিম চেহারা হয়, আর এই চেহারায় যদি তারা অমরত্ব পায়, কি অর্থ সেই জীবনের? ওদের শরীর থেকে বেরোনো গন্ধে আমার দম আটকে আসছে। কণ্ঠস্বর নয়, বরং গলা আর নাক দিয়ে বের হচ্ছিল নানা রকমের গর্জন আর খুঁত খুঁত করা শব্দ, যে শব্দ দিয়ে ওরা ভাব বিনিময় করছিল। মানুষের বদলে অবেদ মার্শের দ্বারা আহৃত দেবতার কাছাকাছি পৌঁছে যাওয়া এই প্রাণীদের এত কাছ থেকে দেখাটাও তো একটা অভিশাপ। আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসতে চাইছিল, তাই নিজের মাথা নিচু রেখেছিল। ভাগ্যিস, নইলে এরপরও খান দিয়ে গেলে তাকে দেখে আমি চুপ করে থাকতে পারতাম না। আমি কি ভুল দেখলাম? হতেই পারে। ইন্সমাউথে গোটা একটা দিন কাটিয়ে জ্যাডাক অ্যালানের ওই সব আখ্যান শুনে, তারপরে অজ্ঞাত শত্রুদের হাত থেকে প্রাণ হাতে নিয়ে পালাতে গিয়েও আমার স্নায়ুতে যে কতটা চাপ পড়ছিল তা আমি জানি। কিন্তু পরে সরকার ওখানে তদন্ত চালিয়েছিল, জানা গিয়েছিল আমি ভুল দেখিনি। কিন্তু কি দেখেছিলাম আমি? আমি একজন অদ্ভুত প্রাণীকে সারিবদ্ধভাবে এগোতে দেখেছিলাম। তাদের মাথায় আর গলায় ছিল বিচিত্রকরণের গয়না আর শিরোনাস্ত্র, কিন্তু তারা হাঁটছিল না, বরং লাফিয়ে বা পিছলে এগোচ্ছিল। মানুষের মতো দ্বিপদ চেহারা ছিল ওই প্রাণীদের, কিন্তু তাদের চকচকে সবজেটে শরীর, পিঠের খাঁচ কাটা ভাব, দুপাশে ফোলা কানকো আর সাদা পেট। এগুলো মাছ, ব্যাঙ, সরীসৃপ কি? এই তিন ধরনের প্রাণীকেই তো এই প্রাণীগুলো মনে করায়।
সৃষ্টির কোন পর্যায়ে তৈরি হয়েছিল এই প্রাণীরা? তখন কি পৃথিবী নরক ছিল না স্বর্গ জানি না, তবে ওই প্রাণীদের আমি চিনতে পারলাম। নিউবেরিপোর্টের মিউজিয়ামে সেই টায়ারার গায়ে এদের ছবি তো নকশা করে আঁকা ছিল। সংখ্যায় ওরা কত ছিল? অগুন্তি। আমি যাদের দেখেছিলাম বিরাট সংখ্যাও নিশ্চয়ই ওদের মোট সংখ্যার একটা ক্ষুদ্র অংশ। তবে আমি আর ওইসব ভাবতে পারিনি। ইন্সমাউথে আসার পর অনেক কিছু দেখেও আমি অনড় ছিলাম, কিন্তু সেই সময় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। Chapter 5. বৃষ্টির ছাটে যখন আমার ঘুম ভাঙল, তখন দিনের আলোয় চারিদিক ঝলমল করছে। নিচু খাদ থেকে সাবধানে বেরিয়ে আমি চারপাশ দেখলাম। না, কোনো টাটকা পায়ের ছাপ নেই। দূরে তাকিয়ে ইন্সমাউথের জনহীন পরিত্যক্ত ঘর বাড়ি দেখতে পেলাম, তবে একটাও শব্দ শুনতে পেলাম না। এমনকি আষ্টে গন্ধটাও মনে হলো যেন কম লাগছে। ঘড়ি দেখে বুঝলাম বেলা 2টো বাজে। খিদে, তেষ্টায়, ক্লান্তিতে শরীর ঝিমঝিম করছিল, কিন্তু ইন্সমাউথ থেকে যথাসম্ভব দূরে যাওয়ার ইচ্ছেটা এতই জোরালো হয়েছিল যে আমি ওসবকে পাত্তা দিইনি। রেলি রোড ধরে টানা হেঁটে আমি সন্ধ্যের মধ্যেই একটা গ্রামে পৌঁছালাম। সঙ্গে যা টাকা পয়সা ছিল তাই দিয়ে খাদ্য, পানীয় এবং নতুন এক সেট জামা কাপড় জোগাড় করতে অসুবিধে হয়নি। সেই রাতের ট্রেনেই আমি আরখাম পৌঁছাই। প্রথমে সেখানে, তারপর বস্টনে, তারপর আরও বেশ কয়েকটা জায়গায় সরকারি দফতরগুলোতে গিয়ে আমি যা দেখেছি আর যা জেনেছি তার বিবরণ দিই। তার ফলে কি হয়েছিল তা সবাই জানে, সেই কারণেই আমি এইগুলো বলছি। ব্যাপারটা এখানেই শেষ হলে ভালো হতো, তাই না? কিন্তু বাস্তব আমার আর আপনার ইচ্ছে মতো চলে না। ইন্সমাউথের অভিজ্ঞতার পর আমি আমার পরিকল্পনা বদলাতে বাধ্য হই। ইতিহাস, প্রত্নতত্ত্ব, ভূগোল এসব নিয়ে আর মাথা ঘামানোর ইচ্ছা ছিল না। মিসক্যাটানিক ইউনিভার্সিটির মিউজিয়ামে যেসব রহস্যময় গয়নাগাটি রাখা ছিল সেগুলো তো আমি বিশবাং এড়িয়ে যাই। তার বদলে আরখামে থাকাকালীন আমি একটু পড়াশোনা করে আর স্থানীয় পণ্ডিতদের সাহায্য নিয়ে নিজের পরিবারের পুরনো ইতিহাস জানার চেষ্টা করি। ওখানকার হিস্টোরিক্যাল সোসাইটির কিউরেটর ছিলেন মিস্টার ই ল্যাফহাম পির্টি। ওকেই জানাই আমি আরখামের এলিজা ওউনের নাতি, যার জন্ম হয়েছিল 1867 সালে এবং মাত্র 17 বছর বয়সে যার সঙ্গে ওয়াহড জেমস উইলিয়ামের বিয়ে হয়েছিল। এই কথাটা শুনেই পির্টি দারুণ উত্তেজিত হয়ে ওঠেন। কথায় কথায় জানা গেল আমার এক মামা নাকি এইভাবেই পরিবারের ইতিহাস খুঁজতে খুঁজতে আরখামে এসেছিলেন। তিনি খোঁজ নিয়ে জানেন যে আমার দিদিমার বাবা বেঞ্জামিন আর্নে গৃহযুদ্ধের ঠিক পরেই বিয়ে করেছিলেন, কিন্তু বধূটির বংশ পরিচয় খুঁজতে গিয়ে ব্যাপারটা জটিল হয়। কাগজ কলমে মেয়েটি নিউ হ্যাম্পশায়ারের মার্স পরিবারের এক অনাথ ছিল। পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। বস্টনের এক ব্যাংকে তার নামে একটা মোটা টাকা কেউ গচ্ছিত রেখেছিল। তা দিয়েই ফ্রান্সে তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা হয়। এক ফরাসি গভর্নেন্স তার দেখাশোনা করত। নিউ হ্যাম্পশায়ার, এমনকি এক্সিস কাউন্টির মার্সদের মধ্যেও মেয়েটির বাবা ইনক বা মা লিডিয়াকে খুঁজে পাওয়া যায়নি। তাই আদালত
একসময় সেই গভর্নেন্সকে মেয়েটির অভিভাবক করে দিতে বাধ্য হয়। গভর্নেন্স মহিলাও কারোর কাছে পরিবারের ইতিহাস নিয়ে মুখ খোলেননি। তবে যারা মেয়েটিকে দেখেছেন তাদের বক্তব্য ছিল, মেয়েটির চোখ দেখলেই বোঝা যায় সে মার্স পরিবারের একজন। আমার দিদিমার জন্ম নিতেই সেই মেয়েটি মারা যায়। সাম্প্রতিক অভিজ্ঞতার ফলে মার্স নামটা আমার কাছে বিভীষিকা হয়ে উঠেছিল। সেই পরিবারের সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকতে পারে জেনে আমি এ নিয়ে ঘাঁটাঘাঁটি করতে সাহস পাইনি। তার উপরে পিরডি একেবারে জোর দিয়ে বললেন, এই যে মিস্টার, আপনার চোখ দেখলেও কিন্তু মার্সের কথা মনে পড়ে। বলায় আমি বেশ চাপে পড়ে গিয়েছিলাম। শেষ অবধি অন্যে পরিবারের ঠিকুজি কুষ্টি নোট করে তবেই আমি আরখাম ছাড়ি। ব্যাস্টন হয়ে টলেডো, তারপর মাউমি, এই ছিল আমার পরবর্তী যাত্রাপথ। বিশ্রাম নিয়ে শরীর আর মন সারিয়ে নিয়ে আমি সেপ্টেম্বর থেকে জুন অবধি সময়টা কাটে পড়াশোনায়। এই সময়ের মধ্যে ইন্সমাউথকে আমি আমার মন থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। শুধু মাঝে মধ্যে যখন সরকারি লোকজন কিছু প্রশ্ন করতে আমার কাছে উদয় হতো, তখনই ওই শহর, ওই সমুদ্র, ওই বিভীষিকারা আমার কাছে ফিরে আসতো। পরের জুলাইয়ে, মানে আমার অ্যাডভেঞ্চারের বর্ষপূর্তির সময়, আমাকে ক্লিফল্যান্ডে যেতে হয় আমার মার পরিবারের কিছু আইনি ব্যাপারের জন্য। নিতান্তই দায়ে ঠেকে আমাকে উইলিয়ামস পরিবারের ইতিহাস নিয়ে আবার নাড়াচাড়া করতে হয়। ওই পরিবারটা আমার কখনোই সুবিধের লাগেনি। মা আমাকে তার পরিবারের সঙ্গে মেলামেশা করতে বারণ করতেন। বিশেষত আমার দিদিমার চেহারায় এমন কিছু একটা ছিল যেটা দেখলে আমার খুব অস্বস্তি হতো। আমার যখন 8 বছর বয়স, তখন আমার দিদিমা হারিয়ে যান। লোকে বলতো তার বড় ছেলে ডাগলাস, মানে আমার মামা, আত্মহত্যা করায় সেই শোকে উনিও নাকি বিরাগী হয়ে গিয়েছিলেন। ডগলাসই ছিল আমার সেই মামা যিনি নিউ ইংল্যান্ডে হিস্টোরিক্যাল সোসাইটিতে বেশ কিছুদিন একটা বিষয় নিয়ে গবেষণার পর আত্মহত্যা করেন। আমার মনে পড়ল, ওই মামাটিকেও আমি বিশেষ পছন্দ করতাম না। ওর স্বভাব খুব ভালো ছিল, কিন্তু ডগলাসকেও দেখতে ছিল আমার দিদিমার মতোই। ওদের দুজনেরই এক দৃষ্টিতে তাকানোর ধরনটা দেখলে আমার গা শিরশির করত। আমার মা আর আমার ছোট মামা ওয়াল্টার কিন্তু তাদের বাবার মতো দেখতে ছিলেন। তবে ওয়াল্টারের ছেলে, আমার মামাতো ভাই লরেন্স, আবার দিদিমার চেহারা পেয়েছিল। লরেন্স এখন বদ্ধ উন্মাদ। ওয়াল্টার মামার সঙ্গে আমার শেষ যা কথা হয়েছিল তাতে জেনেছিলাম লরেন্সের শরীরও নাকি খুব খারাপ হয়ে গেছে। কতটা খারাপ সেটা উনি বলেননি, তবে ওকে নাকি আর লোকের সামনে আনা যায় না। ওই শোকে ওয়াল্টারের স্ত্রী 2 বছর আগেই মারা গিয়েছিল। ফলে ক্লিফল্যান্ডের উইলিয়ামসন নিবাসের বর্তমান বাসিন্দা শুধু আমার বৃদ্ধ দাদু, আমার ছোট মামা আর অনেক অনেক স্মৃতি। পুরনো কাগজ থেকে আমার যা জানার ছিল তা পেয়ে গিয়েছিলাম, কিন্তু পুরনো বিবর্ণ ফটোগুলোতে আমার দিদিমা আর মামাকে দেখে অন্য একটা চিন্তা আমার মাথায় চাপল। বহু বছর আগে যা শুধু অস্বস্তি ছিল, 1 বছর আগের অভিজ্ঞতার ভিত্তিতে সেটা নিশ্চিত আতঙ্কের চেহারা নিল। অর্ণে পরিবারের দলিলপত্র হাতড়ে বুঝলাম আমার মনের মধ্যে আতঙ্কের মেঘটা এবার ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে। জানতাম বংশ পরিচয়ের রহস্যটা উন্মোচিত হলে সেটা হয়তো আমি হজম করতে পারবো না, তবু এই জিনিসের শেষ না দেখে আমি থামতে পারছিলাম না। দাদু একসময় বলেছিলেন বিয়ের সময় বেঞ্জামিন অর্নি যৌতুক হিসেবে যেসব গয়নাগাটি পেয়েছিলেন সেগুলো নাকি পারিবারিক ভল্টে রাখা আছে। তাদের ডিজাইন নাকি এমন কুৎসিত যে ওগুলো লোকের সামনে বের করা যায় না। এই কথাটাকে আগে আমি গুরুত্ব দিইনি, কারণ গয়নার ডিজাইন নিয়ে আমার কোশমিন খালে কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু এইবার আমি ছোট মামাকে একেবারে চাপ দিয়ে অর্ণে পরিবারের ভল্ট খোলাই। কাপড়ের আস্তরণ সরিয়ে গয়নাগুলো বের করার সময় ওয়াল্টার কচকচ করছিলেন।
মণিকার এমনকি পুরাতত্ত্ববিদরাও নাকি গয়নাগুলোর উৎস নিয়ে কিছু বলতে পারেনি। এদিকে নতুন বউয়ের অভিভাবক অথচ গভর্নেন্স এক ফরাসি মহিলা নাকি ওগুলো নিউ ইংল্যান্ডের এলাকায় পড়তেই বারণ করেছিল। এইসব গয়না লোকে কেন বানায় বোঝা দায়, এটাই ছিল তার বক্তব্য। তবে আমার সেদিকে মন ছিল না। কাপড়ের ভাঁজ থেকে বেরিয়ে আসা গয়নাগুলোর নকশা দেখতে দেখতেই আমার মুখ বেঁকে যাচ্ছিল ভয়ে। সেটা দেখে ওয়াল্টার উদ্বিগ্ন হয়ে আমাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলেন, কিন্তু আমি ওকে কাজটা চালিয়ে যেতে বলি। কি হচ্ছে বাবা, এইরকম করছো কেন? না ঠিক আছে, আমি ওটা খোলো, ওটা খোলো। সেখান থেকে অবশেষে বেরিয়ে এসেছিল একটা টায়রা। সেটার গায়ে নিপুণ জটিল উঁচু হয়ে থাকা নকশাগুলো দেখে আমার ঠিক সেই অবস্থাই হয় যা হয়েছিল 1 বছর আগে রেলি রোডের কাছে রেল লাইনের খাতে শোয়া অবস্থায়। আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার দিনরাত্রি মনে শুধু ভাবনা। সবসময় আমার মনে পড়তো জ্যাডকের বলা একটা কথা, আর্কহ্যামের এক বাসিন্দাকে ভুলিয়ে ভালিয়ে তার সঙ্গে ওবেত মার্সের একটা মেয়েকে বিয়ে দেয়া হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার মন একটা ভয়ানক জাল বনে। তাতে সুতো হয় আমার দিদিমা আর আমার মামা আর আমার মামাতো ভাইয়ের পরিণতি, আর অর্নে ভল্ট থেকে পাওয়া ওই যৌতুক। তাও আমি এগুলোকে সমাপতন ভেবে ঠেকিয়ে রেখেছিলাম 2 বছর ধরে। ইতিমধ্যে বাবা আমাকে একটা ফার্মে ঢুকিয়ে দিয়েছিলেন। সেখানে যথাসাধ্য মনোযোগ দিয়ে কাজকর্ম করছিলাম। 1930-31 সালের শীত থেকে আমি বিশেষ একটা স্বপ্ন দেখা শুরু করি। শুরুতে ওগুলো ছিল হালকা, অনেকটা ভোরের স্বপ্নের মতো, কিন্তু ক্রমে সেগুলো ঘন আর জটিল হতে থাকে। কি দেখতাম আমি স্বপ্নে, শুনবে? আমি দেখতাম জলের নিচে প্রকাণ্ড সব ধ্বংসস্তূপ আর শহর। সেই শহরের আনাচে কানাচে বিচিত্র চেহারার মাছেদের সঙ্গে আমি সাঁতরে বেড়াচ্ছি। ধীরে ধীরে সেই স্বপ্নে অন্য চেহারাও দেখা দিতে শুরু করল। ঘুম ভাঙার পর সেই চেহারাগুলোর কথা ভেবে ভয়ে আমি শিউরে উঠতাম, অথচ স্বপ্নে আমি ওদের ভয় পেতাম না। মনে হতো ওদের মতো বিচিত্র গয়না বা শিরোনাস্ত্র পরে অতল জোরে ঘুরে বেড়ানোই আমার ভবিতব্য। আমার চেহারাও খারাপ হতে শুরু করল। বেশ বুঝতে পারছিলাম চুম্বকের টানে আমি ওই স্বপ্নগুলোর টানে জাগর দুনিয়া ছেড়ে কল্পনার অতলে ডুবে যাচ্ছি। কাজ ছেড়ে দিতে বাধ্য হলাম। ঘরবন্দি এক পঙ্গুর মতো জীবন শুরু হলো আমার। তবে আয়নার দিকে তাকিয়ে থাকতাম প্রায়ই। না, স্বেচ্ছায় নয়, আমার একটা অদ্ভুত রোগ হয়েছিল, যে জন্য আমি চোখের পাতা বন্ধ করতে পারতাম না। বাবা আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। তার মনে হচ্ছিল আমিও নাকি দেখতে দেখতে আমার দিদিমা বা ডগলাসের মতো হয়ে যাচ্ছি। এক রাতে আমি দিদিমাকে স্বপ্নে দেখলাম। সমুদ্রের তলায় এক বিশেষ প্রাসাদে ছিলেন দিদিমা। তার বাগান তৈরি হয়েছে ছত্রাক চড়ানো প্রবাল দিয়ে। একটা সবুজেটে আভায় আলোকিত হয়ে রয়েছে প্রাসাদের দেওয়াল, ছাদ, প্রতিটা ঘর। সেখানেই তিনি আমাকে স্বাগত জানালেন। দিদিমা এও বললেন ডগলাস নাকি খোঁজ খবর নিয়ে এই জায়গাটার সন্ধান পেয়েছিলেন, কিন্তু তিনি আসতে পারেননি এখানে।
সাহস পাননি বলাই ভালো, কারণ তিনি নিতান্ত কাপুরুষদের মতো আত্মহত্যা করেছিলেন। কিন্তু আমি পারবো ওখানে আসতে। ওটাই নাকি আমার আসল জগৎ, যেখানে যেখানে আমি অমর হয়ে থাকব। দিদিমা আমাকে তার পূর্বপুরুষদেরও কথা বললেন। তিনি বললেন, ওই প্রাসাদ যেখানে আছে, কোন এক আদিম যুগে আরও শক্তিধর প্রাচীন দেবতাদের জাদুর অলে শহরকে জলের নিচে আটকে রেখেছে। কিন্তু একদিন ওরা উপরে উঠবে, সেদিন থেকে পৃথিবীতে আসবে নতুন এক যুগ। ইন্সমাউথ দিয়ে যা শুরু হয়েছিল তা একদিন শেষ হবে। আমার হঠকারিতা ইন্সমাউথ শহরে ওদের বসতিটা নষ্ট হয়ে গেলেও তেমন কিছু ক্ষতি হয়নি। আসল ইন্সমাউথ আছে অনেক নিচে। তবে হ্যাঁ, আমার উপর ওদের রাগ, অভিমান, দুঃখ এসব আছে। আমাকে রলিয়ে গিয়ে আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে। যার সামনে আমাকে দাঁড়াতে হবে তার চেহারাটা দেখে ভয়ে আমার ঘুম ভেঙে গেল। আয়নায় তাকিয়ে বুঝলাম আমার মধ্যে ইন্সমাউথের চরিত্র এসে গেছে। না, আমি আত্মহত্যা করিনি। আর এই কথাগুলো আপনাদের জন্য লিখতে গিয়ে বুঝলাম ওসব করার কোনো দরকারও নেই। প্রথম কাজ হবে ক্যাস্টানের সেই পাগলাগারদ থেকে লরেন্সকে উদ্ধার করা। তারপর আমরা দুজন যাব ইন্সমাউথে। মাটির ওপরে ওই মৃত শহর নয়, বরং ডেভিল স্ট্রিপের ওপারে জলের নিচে থাকা ইন্সমাউথে। তারপর যা হবে তাই হবে। হয়তো কোরালের শাড়ির মাঝে অন্ধকার সরণি ধরে সাঁতার কেটে ইয়ানকেলির পাথুরে প্রাসাদে আর সেই অতল দেবতাদের রাজত্বে অমর হব। আবার অন্য কিছুও হতে পারে। মোদ্দা কথা হলো, আপনারা এই রহস্যের গভীরে যাবার চেষ্টা করবেন না। করলে কি হয় দেখেছেন তো? ইন্সমাউথের ইশারায় সাড়া না দিয়ে থাকা যায় না। শেষ হলো আমাদের আজকের গল্প ইন্সমাউথের ইশারার শেষ পর্ব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ইন্সমাউথের উদ্দেশ্যে পাড়ি দেবার জন্য। তবে কি বলুন তো, এই পৃথিবীর সব রহস্যময় গল্পের একটা গোপন ইতিহাস যা লুকিয়ে থাকে লোকচক্ষুর আড়ালে। আজকের গল্প পাঠে অর্পণ, বিভিন্ন চরিত্রে তাপস, রাতুল, অর্পণ, রাজ এবং অন্তরা। অরিজিনাল মিউজিক শুভ্রকমল। গল্পের সূত্রধার আমি নীল। এইরকম আরও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ডার্ক আওয়ার টেলসকে।